রহস্যে মোড়া মোনালিসা, লিখেছেন অনুরাধা ঘোষ। ভাবা যায়, একটি ছবি চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশ্ববিখ্যাত শিল্পী পাবলো পিকাসোকে, আর তার সঙ্গে এক বিখ্যাত ফরাসি কবি গিয়োম অ্যাপোলিনেয়রকেও। অবিশ্বাস্য হলেও এ ঘটনা ঘটেছিল। এই চোরাই ছবিটি কোনটি স্থান কালের সীমানা পেরিয়ে যে ছবি বহু বছর যাবৎ প্রায় একটা গ্লোবাল আইকনের জায়গায় পৌঁছে গিয়েছে, লিওনার্দো দা ভিঞ্চির অঙ্কিত সেই মোনালিসা। অভিযোগ থেকে মুক্তি পেতেই পিকাসো ও অ্যাপোলিনেরকে অবশ্য খুব বেশি কাঠগড় পোড়াতে হয়নি। লুভ্র থেকে চুরি হয়ে গিয়েছে মোনালিসা। লুভ্র থেকে চুরি হয়ে গিয়েছে মোনালিসা। এই খবরটা সেই সময় 1911 সালে সারা পৃথিবীতে শোরগোল ফেলে দেয়। প্রকৃত চোর ধরা পড়া পর্যন্ত যা হতে প্রায় বছর দুয়েক সময় লাগে। মোনালিসা অজ্ঞাতবাসেই থাকেন। সে এক রোমহর্ষক কাহিনী। আমরা সেই গল্পে পরে আবার ফিরে আসছি। সেভাবে দেখতে গেলে এই চুরির ঘটনাটি অবশ্য মোনালিসার দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রাপথের একটা সামান্যই অংশ। যতদূর জানা যায়, লিওনার্দো দা ভিঞ্চি ছবিটি এঁকেছিলেন 1503 থেকে 1517 এইরকম একটা সময়ের পর্বের মধ্যে। তারপর হয়েছে 500রও বেশি বছর। পৃথিবী আমূল বদলে গিয়েছে। বিশ্বজুড়েই বদলেছে সাংস্কৃতিক আদান প্রদানের ধরন। ইন্টারনেট এসে আমাদের চারপাশের অনেক দেওয়াল ভেঙে দিয়েছে অবলীলায়। কিন্তু আমরা অবাক হয়ে দেখি, সংযোগ ব্যবস্থা যখন ততটা তৎপর ছিল না, তখনও কিন্তু মানুষজন মোনালিসার কথা রীতিমতো জানতেন। আবার পশ্চিমের শিল্প ইতিহাস সম্পর্কে সেরকম কিছু জ্ঞান না থাকলেও অনেকে সদ্যোজাত কন্যার নাম দিতেন মোনালিসা। বাঙালিদের মধ্যে এই নামকরণের চল এখনো আছে। ষোড়শ শতাব্দীর গোড়ায় আঁকা এই ছবি কোন মন্ত্রে সারা পৃথিবীতে এইরকম একটা পরিচিতি পেল, এমন এক পরিচয় যার গায়ে সময়ের সামান্যতম আঁচ লাগেনি আজ পর্যন্ত। আসলে এই ছবি তো শুধু ছবি নয়, এর সঙ্গে মিশে আছে নানা রকমের রহস্যের সুতো। ছবির যে নারী, তার পরিচয় নিয়ে রহস্য তার অভিব্যক্তিতেও। আর তার এই যে তুমুল বিখ্যাত মৃদু হাসি, তার অর্থ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। কিন্তু এ তো গেল বিষয়ের কথা। সেটা বাদ দিলেও ছবিটির তো নিজস্ব একটা জীবন আছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আসা একটা আশ্চর্য যাত্রা।
সেখানে রহস্যের সঙ্গে মিশেছে প্রায় থ্রিলারের মতো একটা রোমাঞ্চ। সব থেকে বড় কথা হলো, অনেক ক্ষেত্রেই প্রত্যক্ষ প্রমাণ না থাকায় কতটুকু যে সত্যি আর কতটা রং চড়ানো কল্পনা তা আজ আর আলাদা করে বোঝা সম্ভব নয়। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, আজও হচ্ছে। নতুন তত্ত্ব আর তত্ত্ব আবিষ্কৃত হলেও সেসব নতুন মতামত পুরনো ধারণা নস্যাৎ করলেও এ সব কিছুই আজও করে তুলেছে মোনালিসা বিষয়ক বিস্তারিত মিথকেই। অর্থাৎ আমরা যখন ছবিটি দেখি, আমি এখানে বিভিন্ন মাধ্যমে মূল ছবিটির ছবি মানে রিপ্রোডাকশনের কথাই বলছি। কজনেরই বা গিয়ে আসল ছবিটি দেখার সুযোগ হয়? আমরা তখন শুধু ছবি দেখি না, তার চারপাশে ব্যক্ত রহস্য কাহিনীটিকেও দেখি, যার মধ্যে সত্যি মিথ্যে আলো আঁধারে মিলিয়ে একটা দুর্দান্ত আকর্ষণ রয়েছে। মোনালিসা ছবিতে ঠিক কী দেখছি আমরা একটু খুঁটিয়ে দেখা যাক। দা ভিঞ্চির করা একক নারীর পোর্ট্রেট মোট 4টে পাওয়া যায়, সেগুলোর মধ্যে এটি একটি। প্রথম দেখায় মনে হতে পারে ছবির মডেল সরাসরি দর্শকের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তা আসলে একটি প্রাথমিক বিভ্রম। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দর্শকের সমান্তরালে একটি কাঠের হাতল রয়েছে, সেটি আসলে চেয়ারের আর্মরেস্ট। অর্থাৎ মডেল যে শুধু বসে আছেন তাই নয়, তিনি তার শরীরের ঊর্ধ্বাংশ বেঁকিয়ে দর্শকের দিকে তাকাচ্ছেন। বুঝে নেওয়া চলে যে এই বাঁকটি না থাকলে, ঘুরে না তাকালে তার দৃষ্টি চলে যেত চিত্রতলের বাঁদিকে, আর আমরা তার মুখ দেখতাম প্রোফাইলে। তার রহস্যময় দৃষ্টি ও স্মিত হাস্য দুটোই তখন দর্শকের চোখের আড়ালে থাকতো। এই যে শরীরে একটা বাঁক না শিল্পের ক্ষেত্রে এই বিষয়টির প্রচলন যে ছিল না এমন নয়। বিশেষত ভাস্কর্যে তো আমরা এরকম দেখেইছি। লাঞ্জেলোর ডেভিডের কথা মনে করো। মিকেলাঞ্জেলোর ডেভিডের কথা মনে করলেই ব্যাপারটা স্পষ্ট হবে। এটি কিন্তু একেবারে মোনালিসার সমসময়ে তৈরি। এই দেহভঙ্গিকে সাধারণভাবে বলা হতো কন্ট্রাপোস্ত। মানুষের শরীর শিল্পায়িত করতে গিয়ে তাকে যাতে জড় ও নিশ্চল না মনে হয়, সে বিষয়টা নিশ্চিত করতেই এভাবে শরীরে একটা মুভমেন্টের বোধ আনা, এই ছিল শিল্পীদের মূল লক্ষ্য। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে এই ব্যবহার নতুনই ছিল। মনে রাখতে হবে, মোনালিসার পর রেনেসাঁস প্রতিকৃতি অঙ্কন ধারায় এটি বারবার ব্যবহৃত হতে থাকে। এখানে আমরা দেখছি বাদামি চুলের এই নারীর মাথার উপরে একটা স্বচ্ছ ভেল, কাপড়ের আচ্ছাদন, পরনে সিল্কের গাউন বা কাঁধের ওপর আলগোছে ফেলে রাখা আছে হালকা এক টান। চেহারা ও সাজ পোশাকের মধ্যে তার সামাজিক অভিজাত্য স্পষ্ট। তবে অভিজাত্য তো শুধু সামাজিক নয়, এই নারীর মধ্যে আমরা দেখি এক অন্তর্গত অভিজাত ব্যক্তিত্ব।
তার দেহভঙ্গি, ঠোঁটের কোণে সামান্য হাসির ছোঁয়া আর দর্শকদের দিকে তাকিয়ে থাকা অপাঙ্গে, এই সব কিছুর মধ্যে আছে এমন একটা আত্মবিশ্বাসের বোধ যা তাকে এক ধরনের উচ্চতা দেয়। এক কথায় যাকে বলা যেতে পারে সুপিরিয়রিটি। এর ফলেই তৈরি হয় একটা দূরত্বের ধারণাও। আমাদের দৈনন্দিনের যে সাধারণ পাঁচমিশালি জীবন, ইনি যেন তার থেকে আলাদা, ধরাছোঁয়ার বাইরের মানুষ, আদর্শ নারী সৌন্দর্য, যার সঙ্গে মিশে থাকবে ব্যক্তিত্ব ও অসহজলভ্যতা আর খানিকটা দূরত্ব। মোনালিসা ক্রমশই যেন তার প্রতিরূপ হয়ে উঠলেন। আমরা জানি মেয়েদের সৌন্দর্য হেন সংহত, পুরোপুরি সমাজের তৈরি। সেখানে পুরোদমে কাজ করে পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণও, যে বিষয়টি নারীকে একেবারে একটা অন্য জগতের বাসিন্দা করে রাখে, তা হলো রহস্যময়তা, তাকে কিছুতেই পুরোপুরি জানতে না পারা। আর কে না জানে পরতের পর পরত রহস্য জমেছে এই নারীর চারপাশে। প্রতি শতাব্দীতে তা ঘনীভূত হয়েছে আরও, তা যত বেড়েছে ততই বেড়েছে তার আকর্ষণও। ছবিটির ব্যাকগ্রাউন্ড বা পশ্চাৎপট নিয়েও চর্চা কম হয়নি। সেখানেও এক ধরনের রহস্যের আবরণ আছে। মোনালিসার পিছনে আমরা দেখছি একটি প্রকৃতি দৃশ্য, সেখানে পাহাড়, নদী, ব্রিজ সবই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ল্যান্ডস্কেপটিও কি আদর্শায়িত, চোখে দেখা যায় না, তা কি কল্পনা চিত্র? এই নিয়ে বহু গবেষকের নানা রকম মতামত দিয়েছেন। বেশ সম্প্রতি 2023 সালে একজন ইতিহাসবিদ বলেছেন যে বৃষ্টি আমরা দেখছি ছবিটির ডান দিকে, তা হুবহু মিলে যায় আর্নো নদীর উপর একটি ব্রিজের সঙ্গে। ইতালির টস্কানি অঞ্চলের এই বৃষ্টিতে চারটি আর্চ ছিল, যদিও তার এখন ভগ্ন দশা, আর এই ধরনটিও অনেকটাই ছবির ব্রিজটির মতো। আর্নোর উপর অন্যান্য কয়েকটি ব্রিজের সঙ্গে এই নিসর্গ দৃশ্যের মিলের কথা এর অনেক আগেও অবশ্য কেউ কেউ বলেছেন। কিন্তু এটি যদি সরাসরি দেখা প্রকৃতি দৃশ্য না হয়, যদি আক্ষরিক অর্থেই এটি একটি নিসর্গ চিত্র হয়, অর্থাৎ কল্পিত আঁকা ল্যান্ডস্কেপ, এরকম তো হতেই পারে যে ছবিটি আঁকার সময় স্টুডিওতে মডেলের পিছনে ব্যাকড্রপ হিসেবে রাখা ছিল একটি আঁকা ছবি। আমাদের সবসময় এরকম একটা তত্ত্ব কিন্তু শিল্পমহলে আলোচিত হচ্ছে। এ প্রসঙ্গে অন্য একটি ছবির কথা বলতেই হয়। আমরা জানি মোনালিসার অগণিত কপি রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় মাদ্রিদের প্রাদো মিউজিয়ামের একটা ছবি, লা জোকান্ডা। ছোটোখাটো পার্থক্য বাদ দিলে যার সঙ্গে প্রায় হুবহু মিল লুভ্রোর ছবিটি। ভাবা হয় লিওনার্দোর কোনো ছাত্র বা শিক্ষানবিশের আঁকা এটি, এবং এমনও সম্ভব যে অরিজিনাল ছবিটি যখন আঁকা হচ্ছে সেই একই সময় একই স্টুডিওতে প্রাদোর ছবিটিও এঁকেছেন সেই ছাত্র। হতে পারে তিনি লিওনার্দোর ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গীশালাই, অথবা ফ্রান্সেস্কো মেলজি। প্রথমে প্রাদোর ছবিটির ব্যাকগ্রাউন্ড ছিল কালো। 2012 সালে সেটির বড়সড় রেস্টোরেশন চলে। দেখা যায় যে পিছনে যে নিসর্গ চিত্রটি বেরিয়ে আসছে
তা একেবারে লুভোর মোনালিসার পশ্চাৎপটের মতোই। কিন্তু দেখার বিষয় যেটা, তা হলো দ্বিতীয় ছবিতে এই দৃশ্যটির পার্সপেক্টিভ সামান্য আলাদা। যেন একই দৃশ্যকে দেখা হচ্ছে, কিন্তু কিছুটা স্বতন্ত্র অবস্থান থেকে। এখানে একটি প্রকৃতি দৃশ্যের আকার, এখানে এই প্রকৃতি দৃশ্যের আকারটিও প্রথম ছবিটার অনুপাতে প্রায় 10% বেশি। এরকম আরও কিছু প্রামাণ্য বিজ্ঞান ভিত্তিক তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন যে এই ব্যাকগ্রাউন্ডটি চোখে দেখা প্রকৃতি দৃশ্য নয়, বরং দ্বিমাত্রিক সারফেসে চিত্রিত ল্যান্ডস্কেপ দেখে আঁকা। আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি থেকে সরাসরি আঁকলে নিসর্গের যে ডেপথ চোখে ধরা দেয়, দ্বিমাত্রিক ছবি থেকে কপি করলে তা আসে না। আমরা জানি এই বস্তুকে দুটি চোখ কিছুটা আলাদাভাবে দেখে। দু চোখের মধ্যবর্তী যে সামান্য দূরত্ব দৃষ্টির ক্ষেত্রে যাকে আমরা বলি ইন্টারঅকুলার ডিস্ট্যান্স, সেটির জন্যই এই পার্সপেক্টিভের হেরফের ঘটে। দ্বিমাত্রিক প্রতিরূপ থেকে আঁকলে তা আরও বেশি বোঝা যায়। বিশেষজ্ঞরা এমনও বলেন, এই দুটি ছবি মিলিয়ে দিলে একটা পূর্ণ দৃষ্টির ধারণা পাওয়া সম্ভব। অর্থাৎ যাকে বলা হয় স্টেরিওস্কোপিক ভিশন। মনে রাখতে হবে, হুইটস্টোন বিশ্বের প্রথম স্টেরিওস্কোপ আবিষ্কার করেন দা ভিঞ্চির সময়ের আরও অন্তত 330 বছর পরে। আমরা যদি এই গল্পটা একটা দৃশ্যের মতো করে ভাবি, তাহলে সেই সময়টা আমাদের কাছে একেবারে জীবন্ত হয়ে উঠবে। লিওনার্দো ও তার স্টুডিও, সামনে চেয়ারের উপরে বসে আছেন মডেল, যিনি চিরকালীন হয়ে থাকবেন এই ছবির মাধ্যমে। শিল্পীর সহযোগী এক বা একাধিক শিক্ষানবিশ লিওনার্দোর সঙ্গেই ক্যানভাসে ধরে ফেলছেন সেই ফ্লোরেন্টাইন সুন্দরীকে। ক্যানভাস বলছি বটে ছবিটি, কিন্তু আসলে আঁকা পপলার গাছের একটি কাঠের পাতের উপর। সে সময় কাঠের উপর ছবি আঁকার যথেষ্ট চল ছিল। যতদূর জানা যায়, খুঁতখুঁতে লিওনার্দো ছবিটি এঁকেছিলেন 10-12 বছরের বেশি সময় ধরে। বারবারই তিনি ফিরে গিয়েছেন মোনালিসার কাছে, কিছু অংশ ঢেকে দিয়েছেন, বদলেছেন আবার। ইনফ্রারেড প্রযুক্তিতে ধরা পড়েছে। যে ছবিটিকে আমরা এখন দেখতে পাই তার নিচে একাধিক পরত রয়েছে, সেরা নিখুঁতের নিখুঁত এক কীর্তির দিকেই। কি তাহলে সচেতনভাবে এগোচ্ছিলেন লিওনার্দো? এই যে মোনালিসাকে নিয়ে ভেবে যাচ্ছি আমরা আজও সারা পৃথিবী জুড়েই, এতে আরও গভীর হয়ে ওঠে তার চারপাশের রহস্য বলয়, আরও নিবিড় হচ্ছে ছবিটির ইনিগমা। মোনালিসার বিখ্যাত হাসি নিয়ে কত চর্চা যে হচ্ছে, কত তথ্য এসেছে আর গিয়েছে, তারই ইয়ত্তা নেই। ছবির আলো, ছায়া, রং লাগানোর মুনশিয়ানা, এই সব কিছুর মধ্যেই এই হাসির রহস্যময়তার প্রাথমিক চাবিকাঠিটি রয়েছে। আমরা বরং ছবিটির ইমেজের কাছে আরও একবার ফিরে যাই। ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যায়, এই হাসির আভাস যতটা মডেলের ঠোঁটে, ততটাই চোখের কোণে যে সামান্য ছায়া, যা খুব নরম হয়ে মিশে যাচ্ছে গালের হাইলাইটের সঙ্গে।
তারপর আবার ছায়াচ্ছন্ন গাল ও কপালের প্রান্তদেশে তাকে স্ফুমাতো পদ্ধতি বলা হয় সাধারণত, এবং লিওনার্দোর এই টেকনিকের রীতিমতো ব্যুৎপত্তি ছিল। এই যে এক রঙের সঙ্গে অন্য রঙের অনাহার মিশে যাওয়া, দুটি টোনের মিলমিশ্র নম্র ও মৃদু, যেন কুয়াশার সামান্য আবছা একটা পরত জেগে আছে রঙের ওপর। লিওনার্দো অন্যান্য ছবিতেও এই পদ্ধতি আমরা দেখতে পাই। এজন্য তিনি এতটাই পাতলা তুলি ব্যবহার করতেন যে সেই ব্রাশিংয়ের দাগ এক্স-রেও ধরতে সক্ষম হয়। এ কথাটা ঠিক যে যতটা হাসলে মুখের মাংসপেশিতে উচ্চবচতা তৈরি হয়, মোনালিসার হাসির ঠিক ততটাই বিস্তৃতি নেই। এ বিষয়টা মনে রেখেও আমরা দেখব কি আশ্চর্য দক্ষতায় তার চোখের কোণেও পৌঁছে যাচ্ছে এই হাসির কম্পন। ব্যাপারটা পরিষ্কার হবে যদি আমরা মোনালিসার চোখ দুটি ঢেকে বাকি মুখটি দেখি। আমরা দেখব ঠোঁটের স্মিততা বজায় থাকলেও এর মূল কারণ হলো ঠোঁটের দুটি কোণই সামান্য ঊর্ধ্বমুখী, যেমন হ্যাপি স্মাইলিতে হয়। তার হাসির যে রহস্যময় ইফেক্ট তা কিছুটা বদলে যাচ্ছে। উপরের দিকে উঠে থাকা ঠোঁটের ওই দুটি প্রান্তভাগ আসলে আমাদের দৃষ্টিকে ঠেলে তুলে দিচ্ছে চোখের কোণের দিকে, আর এই আপওয়ার্ড মুভমেন্টই যেন হাসিটির বিস্তারও বাড়িয়ে দিচ্ছে। এই যে ত্রিভুজের মতো জ্যামিতিক একটা এলাকার মধ্যে আনাগোনা করছে দর্শকের দৃষ্টি, এতেই তৈরি হয়ে যাচ্ছে এই ছবির বিশিষ্ট এবং একেবারে স্বতন্ত্র চরিত্র। মোনালিসার মুখের বোন স্ট্রাকচার যে অত্যন্ত নিপুণ ও কুশলী তা সকলেই স্বীকার করেন। আমরা জানি লিওনার্দো সব ব্যবচ্ছেদ করতেন নিয়মিত। প্রথম দিকে সমস্যা হলেও খ্যাতমান হয়ে ওঠার পর কিন্তু ফ্লোরেন্সের সান্তা মারিয়া নৌভা হাসপাতালে তাকে সব ব্যবচ্ছেদ করার অনুমতি দেয়া হয়। মানুষের অ্যানাটমি ও প্রপোর্শন সম্পর্কে তার জ্ঞান আমরা সরাসরি দেখতে পাই তার স্কেচ ভিক্টোরিয়ান ম্যানে। আমরা এও জানি বহুমুখী প্রতিভাধর লিওনার্দো ছিলেন একজন উল্লেখযোগ্য বিজ্ঞানীও। তার বিবিধ নোটবুক মিলিয়ে মোট 60,000 পাতা তো হবেই। এমন স্কেচও আছে যাতে বোঝা যায় তিনি এমন একটি ফ্লাইং মেশিনের কথা ভেবেছিলেন যা অনায়াসে আজকের হেলিকপ্টারের পূর্বসূরি হিসেবে ধরে নেওয়া চলে। পাখি উড়ার পদ্ধতি দীর্ঘ পর্যবেক্ষণেই নাকি তার এই কাজের গোড়ায় ছিল। তার কাজে আমরা এমনকি প্যারাশুটের নকশাও দেখেছি। সে সময় কলা ও বিজ্ঞান আলাদা করে দেখার চল ছিল না, ফলে তার বৈজ্ঞানিক চর্চা ও অর্জন সরাসরি সাহায্য করেছে তার শিল্পকলাকেও। হাড়ের গঠন বা মাংসপেশি সংক্রান্ত তার নির্দিষ্ট অভিজ্ঞতা কিভাবে তার ছবির ফিগার ও মুখের ক্ষেত্রে কাজ করেছে তা তো আমরা দৃশ্যতই জানি, কিন্তু যেটা তৎক্ষণাৎ খেয়াল রাখি না তা হলো আলো সম্পর্কে তার গভীর জ্ঞান। আলো যে 4 রকমের হয় তা তিনি লিখে গেছেন তার নোটবুকে। তার কাজে আলোর ব্যবহারের যে যুক্তিসঙ্গত পরিমিতি তা তার তাত্ত্বিক চরাচরি ফসল। বারবার মোনালিসার মডেল হিসেবে যাকে অভিহিত করে আসছি এতক্ষণ, তিনি আসলে কে ছিলেন? মোনালিসা নামের প্রথমাংশটি অর্থাৎ মোনা প্রকৃতপক্ষে ম্যাডোনা অপভ্রংশ, যার মানে মাই লেডি। এ এক ধরনের সম্মানসূচক সম্বোধন।
বাংলায় শ্রীমতী শব্দটি হয়তো অর্থসূত্রে এর কাছাকাছি আসতে পারে। ধরে নেওয়া যায় এই নারীর নাম লিসা। এই ছবিটি সম্পর্কে প্রথম এবং প্রায় একমাত্র সমসাময়িক লিখিত নথি পাওয়া যায় ষোড়শ শতাব্দীর বিখ্যাত শিল্প ইতিহাসবিদ জর্জ ভাসারির লেখায়, এবং সেখান থেকেই আমরা প্রথম জানতে পারি যে লিওনার্দোর এই মডেলের নাম ছিল লিসা গেরার্দিনি। মডেলের এই পরিচয়টি নিয়ে যে মতপার্থক্য নেই তা নয়, তবে এটা মোটামুটি এখন স্বীকৃতি যে লিসাই ছিলেন এই ছবিটির মডেল। লিসা থেকে 19 বছরের বড় ছিলেন তার রেশম ব্যবসায়ী স্বামী, নাম ফ্রান্সেসকো বেল জকোন্ডো ফ্লোরেন্স। তাদের পারিবারিক অভিজাত ও প্রভাবশালী বলেই মানা হয়। সরি। লিসার পরিবারও কিছু কম ছিল না। জানা যায় একটা বেশ বড়সড় খামার সান সিলভেস্ত্রো পণ হিসেবে বরপক্ষকে দিয়েছিলেন লিসার বাবা আন্তন মারিয়া কন্যার বিয়ের সময়। ফ্রান্সেসকোই নিজের স্ত্রীর পোর্ট্রেট আঁকার জন্য লিওনার্দোকে বরাত দিয়েছিলেন। জকোন্ডোর পত্নী বলেই ইতালীয় ভাষায় ছবিটির অন্য নাম লা জকোন্ডা, ফরাসিতে লা জকন্ডে, এমনকি প্রাদোর ছবিটিও এই নামেই বিখ্যাত। সেই সময় সম্ভবত কিছুটা অর্থকষ্টে ছিলেন শিল্পী। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি যখন ভাসারি বিবিধ শিল্পীদের জীবন নিয়ে তার বিখ্যাত বইটি লিখছেন, লিওনার্দো তার বহুদিন আগেই প্রয়াত। লিসা অবশ্য বেঁচে ছিলেন তখনও। ভাসারি লিখছেন, ছবি আঁকার সময় লিসার মুখের প্রসন্নতা বজায় রাখার জন্য বিনোদনের নানা ব্যবস্থা রাখা হতো। ঘরে থাকতেন সিঙ্গার্স, মিউজিশিয়ানস অ্যান্ড জেস্টার্স। এত সব করা হতো যাতে তার মুখে কোনোভাবেই বিষাদের ছায়া না পড়ে। কিন্তু বিষণ্ণতার প্রসঙ্গ এখানে আসবে কেনই বা? লিসার এক কন্যা অবশ্য শৈশবেই মারা গিয়েছিল। কিন্তু তা তো 1499 সালে। এই ছবি শুরুর প্রায় 4 বছর আগে। বরং সেই সময় তিনি সদ্য মা হয়েছেন আবারও। তার ঘরে এসেছে একটি পুত্র সন্তান, 2 ছেলে, পিয়েরো ও আন্দ্রিয়াকে নিয়ে তার ভরা সংসার। তার উপর সেই সময় সদ্য কেনা হয়েছে তাদের একটা নতুন বাড়ি। এমনটা হতেই পারে যে সন্তানের জন্ম বা নতুন বাসভবনের মধ্যে কোনো একটা ঘটনা উদযাপন করার জন্যই এই পোর্ট্রেট আঁকানোর পরিকল্পনা করেছিলেন ফ্রান্সেসকো। তবে ভাসারির লেখায় বিস্তর অসঙ্গতিও চোখে পড়ে। যেমন তিনি বলেছেন, মোনালিসার ভ্রু ও চোখের পাতা একেবারে যথাযথভাবে আঁকা, কোথাও ঘন কোথাও পাতলা, আবার একেবারে স্বাভাবিক যেমনটি হয় মানুষের। কিন্তু মজার কথা হলো যে ছবিটি আমরা দেখি সেখানে এই দুটি জিনিসেরই অস্তিত্ব নেই। তা নিয়ে আমাদের খুব একটা খটকাও লাগে না যখন খেয়াল হয় যে ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ফ্লোরেন্সের উচ্চবংশীয় নারীদের মধ্যে
অনেকেই তাদের পুরো ভ্রু পুরোপুরি তুলে ফেলতেন, এবং তা শুধুমাত্র ফ্যাশনের কারণেই নয়। এরকম মনে করা হতো যে বড় প্রশস্ত কপাল বুদ্ধিমত্তা ও আভিজাত্যের প্রতীক। কিন্তু ভাসারি তাহলে মোনালিসার ভ্রুর কথা আলাদা করে লিখলেন কেন? ছবিটি কি আদৌ দেখেছিলেন তিনি, নাকি অন্য কারো বর্ণনা শুনে তার লেখা তৈরি হয়েছিল? বিশেষজ্ঞরা বলেন, ভাসারির পক্ষে লুভর মোনালিসা চর্মচোখে দেখা সম্ভবই না। তিনি যখন তার বইটি লিখছেন তার অনেক আগেই ছবিটি ইটালি থেকে ফ্রান্সে চলে গেছে। আর একথাও সকলের জানা যে ভাসারি কোনো দিন ফ্রান্সে পদার্পণই করেননি। এও বড় কম রহস্য নয়। তবে এর একটা যুক্ত উত্তর আছে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে ছবি আঁকার বরাত পেলেন লিওনার্দো, সেটি ক্লায়েন্টকে না দিয়ে নিজের কাছেই রেখে দিলেন কেন? এমনকি ইটালি ছেড়ে ফ্রান্স যাবার সময় নিজের সঙ্গেও নিয়ে গেলেন সেটি? এর দুটো সরাসরি উত্তর হয়। আমরা জানি শিল্পী স্বয়ং বহুবার রিটাচ করেছেন ছবিটিকে। এরকম মনে করা হতো যে বড় প্রশস্ত কপাল বুদ্ধিমত্তা ও আভিজাত্যের প্রতীক। কিন্তু ভাসারি তাহলে মোনালিসার ভ্রুর কথা আলাদা করে লিখলেন কেন? ছবিটি কি আদৌ ভার্নিশও লাগানো হয়েছে তাতে? অনেকে বলেন সময়ের সঙ্গে সঙ্গে ছবিতে লাগানো ভার্নিশ কালো হয়ে গিয়ে এই ছবিটিতে একটা আধারের ঘেরাটোপ পড়েছে, আর তাতেই আরও বেড়েছে এর রহস্যময়তা। এমনটা হতেই পারে যে এরকম কোনো এক প্রক্রিয়া সূত্রে ভ্রুটি অদৃশ্য হয়ে যায়। 2007 সালে করা একটা আলট্রা হাই রেজলিউশন স্ক্যানে দেখা যায় যে যখন ছবিটি প্রথম আঁকা হয় তখন মোনালিসার ভ্রু ও চোখের পাতা দুইই ছিল। হয়তো কোনো রেস্টোরেশনের ফলেই সে সমস্ত উধাও হয়ে যায়। এমনও হতে পারে যে ভাসারি খুব অল্প বয়সে ছবিটি দেখেছিলেন। পুরোপুরি শেষ হওয়ার আগেই মনে রাখতে হবে, বইয়ে তিনি লিখেছেন যে ছবিটি অসম্পূর্ণ, এবং তারপরে শিল্পীর খেয়ালে ছবির অনেক কিছুই পাল্টে যায়। দ্বিতীয় সম্ভাবনাটিও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এমনটা হতেই পারে যে লিসার পোর্ট্রেট শেষ করে ফ্রান্সেস্কোকে দিয়েছিলেন তিনি, এবং সেই ছবিটিকেই ভাসারি দেখেছিলেন, কিন্তু নিজের কাছে রেখে দিয়েছিলেন ছবিটির অন্য একটি ভার্সন, যেটার উপর পরবর্তীকালে তিনি ইচ্ছে মতো নিজের আনন্দে কাজ করেছেন। লিসার চেহারাকে হয়তো খানিকটা, এবং সেটাই এখানে আমরা লুভে দেখি। তা যদি হয় তাহলে প্রথম ছবিটি কোথায় গেল? এই প্রসঙ্গে মোনালিসার অন্য একটি ভার্সনের কথা বলতেই হবে, যাকে আমরা সাধারণভাবে আইলওয়ার্থ মোনালিসা বলেই জানি। বহু শিল্পপণ্ডিত বলেন এটি লিসারই ছবি, কিন্তু অনেক অল্প বয়সের। বহু বছর ধরে নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ছবিটার ওপর। 1988 সালে একটি কম্পিউটার ইমেজ প্রসেসিং স্টাডি জানায় এই ছবিটিও লুভর মোনালিসা। দুটির ব্রাশ স্ট্রোকের ধরন দেখে মনে হয় এ দুটি একই ব্যক্তির কাজ। 1780 সাল নাগাদ ইটালি থেকে ইংল্যান্ডে আসা এই ছবিটি যে লিওনার্দোর স্টুডিওতে আঁকা তা অনেকেই মেনে নিয়েছেন, কিন্তু তার বেশিটাই শিক্ষানবিশদের হাতে আঁকা।
নাকি এখানে মূল হাত ছিল স্বয়ং লিওনার্দোর, এ নিয়েই যাবতীয় বিতর্ক। তবে লিওনার্দো যে একই ছবির দুটি ভার্সান আঁকতেন তার প্রমাণও আছে। তার ভার্জিন অফ দ্য রকস ছবিটির দুটি রকম ফের রয়েছে, একটি আছে লুভ্রের, অন্যটি লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে। লন্ডনের ছবিটি অবশ্য শিল্পীর সঙ্গে তার ছাত্ররাও হাত লাগিয়েছিলেন এমনটি ভেবে নেওয়া যায়। এমন হতে পারে যে ভাসারি এই ছবিটিকে দেখেছিলেন পরবর্তীকালে, যখন লিওনার্দো চলে গেছেন ফ্রান্সে, অথচ লিসার ছবিটি থেকে গেছে ইটালিতে, সম্ভবত লিসার কাছেই। কারণ লিওনার্দো যখন মারা যাচ্ছেন 1519-এ, তখন ভাসারির বয়স মাত্র 4 বছর। তখন তার পক্ষে এই ছবি অনুধাবন করে অনুপুঙ্খ ডিটেল মনে রাখায় প্রায় 50 বছর পরে সে সম্পর্কে লেখা সম্ভব নয়। বরং এমন হতে পারে যে তার আর জকান্ডা পরিবারের সামাজিক মেলামেশার ক্ষেত্রটি যেহেতু মোটামুটি একই ছিল, ভাসারি তাদের সূত্রে এই লিসার ছবিটি দেখেন তাদের ফ্লোরেন্সের বাড়িতে। সেখান থেকেই তৈরি হয় তার বইয়ের অন্তর্ভুক্ত এই লেখাটি। কিন্তু তাহলে তিনি এই ছবিকে অসম্পূর্ণ বললেন কেন? এ প্রশ্নের কোনো যথাযথ উত্তর সত্যিই আমাদের কাছে নেই, কারণ এসব তত্ত্বের পুরো ইমারতটাই অনুমান ভিত্তিক। এখানে আরও একটা প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা দরকার। 1504 নাগাদ লিওনার্দোর সমসাময়িক শিল্পী রাফায়েল তার স্টুডিওতে গিয়ে লিসার পোর্ট্রেটটি দেখেন এবং পরে তার একটি স্কেচও করেন। এই স্কেচে আমরা দেখেছি মডেলের পিছনে দুই দিকে দুটি থাম, যেটা লুভ্রের ছবিটিতে দেখা যায় না, অথচ আইলওয়ার্থ মোনালিসাতে চোখে পড়ে ভুরুর লাইন দুটিও, ভাসারি যার বর্ণনা দিয়েছেন তার লেখায়। তাহলে সেই ছবিটি কি ছিল লিসার প্রথম পোর্ট্রেট?